তো? আজকে এখন বলবো, কিন্তু খুব ছোট্ট করে। এতক্ষণ যে কথাগুলো বললাম র মাঠে নেমে পড়েছে, এই তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলু। ফজলু নেমে পড়া মানে র মাঠে নেমে পড়ছে। অবদানকে স্বীকার কইরা নিয়ে না, বেগম জিয়ার অবদানকে মাইনা নিয়ে না। জিয়া ফজা বিএনপিতে জয়েন করছে আওয়ামী লীগের রাগায় দেওয়ার জন্য। আমারে পজিশন দেওয়া নয়, আমি বিএনপিতে আসছি, তোমাদের এখন সুযোগ দিলাম, আমারে যদি আবার সঠিক জায়গায় ফিরে আনাও, আমি বিএনপিরে কবরের মধ্যে ঢুকাইয়া দেব। ফজা এই মুহূর্তে যা কিছু করছে বিএনপিকে কবরের ভিতরে ঢুকানোর জন্য। বিএনপি নেতা ফজলুর রহমান তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার করেও বিএনপি বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে। কারণ ধারণা করা হচ্ছে এই ফজলুর রহমানকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র মাঠে নামিয়েছে। যদি র মাঠে নামিয়ে থাকে আর বিএনপি থেকে বহিষ্কার করে, তাহলে র তো অবশ্যই বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সব এই বিষয়ে কথা বলেছেন একজন রাজনৈতিক আলোচক। পাশাপাশি জ্যাকব নেটো আলোচনা করেছেন এই ফজলুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যে আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন যে ফজলুর রহমান মূলত ভারত দ্বারাই নিয়ন্ত্রণ হচ্ছে। আমাদের ফজলু সাহেব এই বিষয়টা নিয়ে গত 4 দিন হয়ে গেছে আমি কোনো কথা বলিনি এই পর্যন্ত। আজকে এখন বলবো, কিন্তু খুব ছোট্ট করে। এতক্ষণ যে কথাগুলো বললাম র মাঠে নেমে পড়েছে, এই তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলু। ফজলু নেমে পড়া মানে র মাঠে নেমে পড়ছে। খেয়াল করে দেখেন কেন ফজলু বলল যে আগস্টে কিছু হয় নাই টয় নাই, যা কিছু করছে সব জামাতিরা। আগস্ট বিপ্লব ফিপ্লব কিছু না, সব বুয়া। দেখেন মিলে কিনা আবার। এটাই তো হাসিনার বক্তব্য, এটাই রয়ের বক্তব্য, এইটাই আবার ওয়াকারের বক্তব্য। আগস্টে কিছু হয় নাই, এনসিপি গনকেস। দেখেন মিলে কিনা। এই যে বয়ানটা তৈরি করতেছে ওরা, এটার জন্য চাপ দিতেছে। কিন্তু এখানে এসে আবার তারেকের প্রবলেমটা হলো, আচ্ছা আগেই বলে নি, ফজলুর কেসটা যেভাবে তারেক হ্যান্ডেল করেছে, আমি মনে করি তারেকের এটা কমপ্লিটলি বিরুদ্ধে গেছে এবং তারেককে এটার জন্য খেসারত দিতে হবে। কিন্তু এটা একটা তারেকের জন্য উভয় সংকট। না সে রকে সন্তুষ্ট করতে পারবে, মানে রা সে ফজলুকে সন্তুষ্ট করতে পারবে না, এটার বিনিময়ে সে নিজে সোকল্ড ইলেকশন যেটা হবে বলতেছে, তো অনুমান করতেছে, সেটা দিয়ে তারা ক্ষমতা যাবে। এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে। কেন? আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না, ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না, তাহলে তারেক তাদের লক্ষ্য হলো হাসিনাকে ক্ষমতায় বসানো। আর তারেক এটাকেই ভুল করে ভাবতেছে যে আমাকে বোধহয় ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে। নো, এইটা তার ভুল। তার উচিত ছিল শুরুতেই ফজলুকে আটকে দেওয়া, মানে তাকে প্রকাশ করা। কি হলো, এটা ছিল টেস্ট কেস। তার টেস্ট করছিল এই বয়ানটা দিলে কেমন, মানুষ খাবে কেমন, রিয়াক্ট করবে কেমন, এটা দেখতে চাচ্ছিল। তাহলে পুরো জিনিসটা একদম মঙ্গল জিনিসটা, তর্কটা হচ্ছে যে জুলাই আগস্টে কিছু হয়েছিল কি হয় না বাংলাদেশ। তারেককে এটা ব্যাপারে পজিশন নিতে হবে। ফজলুকে দিয়ে একটু বাজারে ছেড়ে দিয়ে দেখলাম এটা রিয়াকশন কেমন হয়, হবে না। এটাতে স্ট্রেট কাট পজিশন নিতে হবে। আবার স্ট্রেট কাট পজিশন মানে কি, ইন্ডিয়ান মতন বলতে হবে যে আগস্টে কিচ্ছু হয় নাই। এটা যদি বলে কি লাভ হবে তার? না, কারণ ইন্ডিয়ার লক্ষ্য তো তারেককে ক্ষমতায় বসানো না, ইন্ডিয়ার লক্ষ্য কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসানো। এটা আমি খুব নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে, শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই কথাটা। বাড়ির দিক থেকে অনেক কিছু এদিক ওদিক দেখতে হবে না, তাহলে এটার মানে কি, ওটার মানে কি। এই জন্য কথা একটাই, আমি মনে করি ফজলুকে মাঠে নামতে দেওয়াটা তার ভুল হয়েছে। আর নামার পরে যেভাবে এটাকে সলভ করার চেষ্টা করেছে, অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর তারেকের মধ্যে বুদ্ধিমান কিন্তু হয় না, দেখছো না মাত্র 3 বছর শাস্তি দিয়ে ব্যাপারটাকে সামলে ফেলেছে। কেউ তো তলায় হাত দিয়ে দেখতেছে না যে ফজলুকে এই কথা বলতে দিল কেন, আর ফজলু ভাই এই কথা বললো কেন, 5 আগস্ট কিচ্ছু হয় নাই, এইটা বলতে চাচ্ছে কেন? সবই জামাত ইসলামের দোষ। এইটা হলো আরেকটা সিমটম। কেউ যখন দেখবেন যে সবকিছু জামাত ইসলামের দোষ বলে খেলতেছে, বুঝবেন এইটা হলো রয়ের পরিকল্পনা। জেনে না জেনে সে রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। সো এনিওয়ে, এই হলো বিএনপির যারা আছে তারা মনক্ষুণ্ণ হবে না একটু, কিন্তু আমার কিছু করার নাই। রিয়েলিটি মাইন্ড না লওয়ার টাইপের অবস্থা আর কি আসলে। তো সোজা কথা, আমি মনে করি তারেক পুরো জিনিসটাতে ফেল করছে ওই চক্রের ভিতরে পড়ে। তার একটাই পথ ছিল এটাকে বাইপাস করার, এড়াই যাওয়া। যদি সে ফজলুকে থামাই দিত শুরুতেই, ফজলু এবং সাথে
ইয়েটাও, রুমিনের কেসটাও তাই। এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না, এটা মনে রাখেন। তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে, কোত্থেকে তারা কি করতে হবে তার পরিকল্পনাটা পায় কোত্থেকে। ওখান থেকে আপনারা আন্দাজ করতে পারেন, বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে। আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসা। আমি বারবার বলেছি তারেকের জন্য অ্যাকচুয়াল পথ ছিল, অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা। সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শক, কিন্তু আজকে আমি একটু অসুস্থ। আমি কাশি, ঠান্ডা, জ্বর এর মধ্যেও আমি চেষ্টা করলাম আপনাদের সামনে হাজির হয়ে কয়েকটা বিষয় যদি আপডেট দিতে পারি। তবে আজকের আমাদের শোটা অত্যন্ত সংক্ষিপ্ত করব, আর শুধু একটা টপিকসের উপরই আমরা কথা বলবো, কারণ এই টপিকসটার উপরেই অনেক কিছু চলে আসবে। আপনারা জেনে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যাকে আমি কিশোরগঞ্জের ফজা হিসাবে ডাকি, তো এই ফজাকে 3 মাসের জন্য তার সমগ্র সদস্য পদ যেখানে যা কিছু আছে স্থগিত করেছে। এবং আমি আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সে বিষয়টার একটা দিক হলো তাকে যে কারণ দর্শাও নোটিশ দিয়েছে, এই নোটিশটার সে উত্তর দিয়েছে। এখন তার উত্তরগুলোকে আমি একটু আলোচনা করব। এখন একটা সাবজেক্ট অনেকে আমাকে বলেছে যে ভাই, এই ফজার মতো একটা লোককে নিয়ে আপনি যদি কথা বলতে যান, এটা তো সময়ের অপচয়। ফজা কি আসলে কথা বলার উপযুক্ত? ইজ ইট ওয়ার্থ ইট? মানে এটা কি সময় ক্ষেপণ কিনা? আপনাদেরকে আমি একটা কথা বলি, এই ফজলুর রহমান বাংলাদেশের যতগুলো ক্যান্সার আছে, দেশ বিরোধী ক্যান্সার, দেশের জনগণ বিরোধী ক্যান্সার, ইসলাম বিরোধী ক্যান্সার, এই সমগ্র ক্যান্সারের মুখপাত্রের ভূমিকাটা মনে হচ্ছিল শাহরিয়ার কবিরের পরে এই ফজা সে পালন করছিল। ইসলাম বিরোধী কথাবার্তা, আলেম ওলামা বিরোধী কথাবার্তা, দেশ বিরোধী কথাবার্তা, এবং সে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভারতের অবদান, এর বাইরে তার কোনো কথা নাই। আমরা একটা কথা একা একা চিন্তা করি, আপনার পাশেই হয়তো কেউ চেতনাধারী আছে, আপনার পাশেই কেউ হয়তো মুক্তিযুদ্ধ করেছে, এমন কেউ আছে। এখন এই মুক্তিযুদ্ধের চেতনাধারী, স্বাধীনতা যুদ্ধের চেতনাধারী যারা, তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন এই চেতনার অর্থ কি, চেতনার অর্থ যদি এটা হয় যে আমাদের দেশের সার্বভৌমত্বের দরকার নাই, আমরা মহাভারতের স্বপ্ন দেখি, চেতনার অর্থ কি? ভারতীয়দের বিনা যুদ্ধে আমার দেশের রাস্তাঘাট, সড়ক পথ, আকাশপথ, নৌপথ, বিমানপথ, ভারতীয়দের সামরিক বেসামরিক জিনিসপত্র বহন করার জন্য সব ওপেন করে দেব। ভারতীয় পুলিশ বাংলাদেশে ঢুকবে, যে কাউকে গ্রেফতার করে অথবা গুম করে নিয়ে যাবে। চেতনার অর্থ ভারতের এনএসজি পিলখানায় ঢুকবে এবং আমাদের সামরিক বাহিনীর 57 জন অফিসারকে গুলি করে মেরে ফেলে আবার আবুধাবির এয়ারপ্লেন ধরে চলে যাবে। আবার চেতনার অর্থ $100 বিলিয়ন বাণিজ্যিক ডেফিসিয়েন্সি। চেতনার অর্থ কোভিড এর ভ্যাকসিন দেওয়ার নাম করে $450-500 মিলিয়ন নিয়ে নেওয়া এবং ওই ঔষধটা ডেলিভার না করা। চেতনার অর্থ ফেলনি সহ হাজারো ভাই বোনদেরকে সীমান্তে হত্যা। ফেলানির চেতনার অর্থ স্বাধীনতা যুদ্ধের পরপরই সন্তু লারমার মাধ্যমে বাংলাদেশে প্রথম জঙ্গি তৎপরতা চালানো। এগুলো চেতনা, এগুলো মুক্তিযুদ্ধ, এগুলো স্বাধীনতা যুদ্ধ। এর রিপ্রেজেন্ট করে বাংলাদেশে যতগুলো কুত্তা আছে, যতগুলো ক্যান্সার আছে, এই ফজলুর রহমান তাদের একজন।
তো এ ধরনের ক্যান্সারদের নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আপনি আর আমি কি করে ইগনোর করবেন তাদেরকে? কারণ শহীদ জিয়া রাজনৈতিক দলের সদস্য পদ নিয়ে, সিনিয়র সদস্য পদ নিয়ে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে যদি এই চেতনাবাজরা দেশকে খোকলা করে দেয়, সমাজকে দূষিত করে, রাজনীতিকে জীবাণুযুক্ত করে, এদেরকে নিয়ে যদি কথা না বলেন তাহলে আর কাদেরকে নিয়ে কথা বলবেন? আজকে এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য প্যারিস থেকে অন্য আরেকজন অ্যাডভোকেট, ওনার নাম অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আমি ওনাকে ইনভাইট করেছি, এবং বাংলাদেশ থেকে বারডেমের একজন চিকিৎসক ডক্টর এস এম নওশের আলী, ওনাদেরকে আমি ইনভাইট করেছি। এই কিশোরগঞ্জের ফজা, চেতনা এবং এই ফজা যে উত্তর দিয়েছে শোকজের, এই উত্তরটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমে স্বাগত জানাবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি প্যারিস থেকে। আমার গলাটা আজকের খুব একটা ভালো না, আমি জানি না আমার কথা বোঝা যাচ্ছে কিনা। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, এবং আজকের আলোচনা আমার যে সহালোচক ডক্টর নওশের এবং আপনার যে শ্রোতা মন্ডলী যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, নওশের ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মন থেকে বলছি, ইউ লুক ডিফারেন্ট, ইউ লুক ওয়ে মোর স্মার্টার দেন বিফোর। আমি জানি না হোয়াট দ্য চেঞ্জ ইউ ব্রট, বাট ইউ লুক গুড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকের শোর জন্য আপনাকে সবাইকে আমন্ত্রণ। আর জাকব ভাই, আপনাকে আমি বলছি, বিইং এ ডক্টর, আপনার গলার অবস্থা কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আপনার ভয়েস রেস্ট দরকার। তা আজকে আমি চাইবো যে আপনি একটু সংক্ষেপের ভিতরে এটা শেষ করে দেন। Absolutely, that's what I'm going to do. You are, after all, you are a doctor. I have to listen to you. Okay. আজকের আমি প্রথমে নওশের ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি দেশে আছেন, এই ফজলুর রহমান এবং তার রাজনীতি, এই ব্যক্তিকে অথবা তার রাজনৈতিক দর্শনকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? এক। দুই, দেশবাসী তার রাজনীতি এবং ব্যক্তি চেতনাকে দেশবাসী কিভাবে মূল্যায়ন করে? আপনি দেশে আছেন, আপনি একজন সচেতন মানুষ এবং একজন চিকিৎসক, আপনার কলিগদের সাথে, রোগীদের সাথে আপনার কথা হয় বিভিন্ন সময়। আমি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসলে এই ভদ্রলোক আসলে কথাবার্তা বলাটাই আসলে সময় অপচয় আর কি। এই ভদ্রলোক দেখা যাচ্ছে যে সব সময় মানে ওনার কাছে, ওনার কাজকর্ম দেখে আমার কাছে যেটা মনে হয়, উনি সাইকোলজিক্যালি একটু সিক এবং অ্যাটেনশন সিকার। মানে উনি সবসময় দেখা যাচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একটা কথা বলতে, যাতে মিডিয়া ফোকাসটা যেন ওনার উপরে সবসময় থাকে আর কি। এটা মনে হয় উনি সবসময় চান। এটা মানে অনেকটাই আমার কাছে মানে সাইকোলজিক্যালি ওনাকে খুব একটা মানে স্টেবল মনে হয় না, ওনার কথাবার্তা শুনে একটা মনে হয়। তো এটার কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে যে ওনার ইয়ার কারণে, মানে ওনার এই সমস্ত বক্তব্যের কারণে দেশের পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে পুরো মিডিয়া ফোকাস ওনার দিকে থাকাতে দেখা যায় পক্ষ বিপক্ষ দুই পক্ষের লোক দাঁড়িয়ে যাচ্ছে। কেউ কেউ যে ওনার বাড়িতে যে দেখা যাচ্ছে তারা মিছিল করতেছে বা করতেছে, স্লোগান দিচ্ছে, খুব বাজে বাজে শব্দ বলে। একটা মেয়ে দেখলাম যে খুব বাজে একটা শব্দ ইউজ করেছে। এইগুলো আমার খুব একটা পছন্দ হয় না। আবার দেখা যাচ্ছে যে ওনার মানে পক্ষেও দেখা যাচ্ছে বেশ একটা বড় একটা লোকবল ওখানে দাঁড়ায় গেছে, তারা তাকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলছে বা বলছে যে উনি কোথায় কবে যুদ্ধ করেছে না করেছে এগুলা কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধে যে বইটা বেরিয়েছে, কি যেন বইটার নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, এটার ভিতরে কিন্তু ওনার কন্ট্রিবিউশন সম্বন্ধে কোনো কিছু লেখা নাই। এক ফজলুর রহমানের সাথে ওর নামে আছে, কিন্তু সেটা ওই এলাকার ফজলুর রহমান না। তো এই হচ্ছে আমার বক্তব্য আর কি। ধন্যবাদ। ডক্টর নওশের, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ডক্টর নওশের ইম্পর্টেন্ট কল, আমাকে মাফ করবেন, দর্শকবৃন্দ আমাকে মাফ করবেন।
ওকে, ডক্টর নওশাদ, আমি যেটা জানতে চাচ্ছি, আপনি বলছেন ওনার পক্ষেরও কিছু শক্তি আছে। ডেফিনেটলি আছে, তারাও তো এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে আমি বলি আপনাকে, সোফার ওনার পক্ষের যত শক্তি আছে, ওনার পক্ষে যারা দাঁড়িয়েছে এ টু জি, এরা কেউ বিএনপিরও না। বিএনপির ভিতরে লুকিয়ে থাকা কিছু আওয়ামী লীগার এবং প্রকাশ্যে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করে, যারা এখন পালিয়ে আছে কারণ তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, ফজলুর রহমান তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, সুযোগ দিচ্ছে এসব কাজ কারবার করে। এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মাত্র 2 দিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যে আমি এটা লিখেছিলাম যে অবস্থা দৃষ্টিতে যা মনে হচ্ছে ফজলুর রহমানের নেতৃত্বে একটা ক্লিন আওয়ামী লীগ তৈরি হবে এবং সেটা জেনারেল সেক্রেটারি হবেন রুমিন ফারহানা। বিষয়টাকে এভাবে চিন্তা করতে চাইলে আমরা করতে পারি, তবে আমি এই সাবজেক্টটায় অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে জিজ্ঞাসা করব। ডক্টর নওশাদ আলী কথাটা ঠিক বলেছে, ওনার পক্ষে কিছু লোক দাঁড়িয়েছে। আমার ধারণা ওনার পক্ষে যেসব লোকরা দাঁড়িয়েছে এরা বিএনপির অভ্যন্তরে লুকিয়ে থাকা আওয়ামী লীগার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকায় ফজলুর রহমান তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। ওনার পক্ষ নিয়ে এখন রাস্তায় নেমেছে। যারা নেমেছে 99% ফজলুর রহমানের সমর্থকরা, আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন। তাইলে আলটিমেটলি ফজলুর রহমান এই মুহূর্তে যা কিছু করছে জেনে শুনে বুঝে করছে, যাতে আওয়ামী লীগারদের একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়। আপনি 2 দিন আগের কথা শুনেন, উনি যখন কামাল হোসেনকে নিয়ে একটা মিটিং এ বসলেন, এটা বিএনপির মিটিং, সেখানে বলে জয় বাংলা, হাসিনা সরকার আবারও দরকার, স্লোগান দিতেছে। এবং ফজলুর রহমান একটা বারের জন্য বলে নাই যেটা বিএনপির মিটিং, তোমরা কি এখানে জয় বাংলা স্লোগান দিতেছো কেন, একটা বারের জন্য বলে নাই। তাহলে আলটিমেটলি ফজলুর রহমান এই মুহূর্তে রাজনীতি করছে বিএনপির জন্য, নাকি ফজলুর রহমান রাজনীতি করছে হারিয়ে যাওয়া ডুবন্ত আওয়ামী লীগের জন্য? ধন্যবাদ জাকব ভাই। এখন আপনি গোলাপকে যেই নামে ডাকেন না কেন, গন্ধ কোনো তারতম্য আসেন না। এরা আওয়ামী লীগ বলেন আর বিএনপি লীগ বলেন কিংবা শিবির লীগ বলেন, এরা সব এখন দিল্লি কেন্দ্রিক। এবং ওয়াকারের যে কারুকার্য, কখন কোন আলোচনাটা কোন দিকে নিবে ওই দিকে ডাইভার্ট করা। আমাদের যে জুলাই অগাস্টের যে একটা ছাত্র শ্রমিক সৈনিক গণঅভ্যুত্থান উত্তর যে অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, এটা ভারতীয় আগ্রাসনকে চ্যালেঞ্জ করছে এবং আমরা অর্ধ বিজয় সম্পন্ন করছি। এখন এই আলোচনাটা যদি আবার ৭১ অর্থাৎ মুক্তিযুদ্ধ অর্থাৎ ভারত আর এটার ওইটার বিরুদ্ধে ওইভাবে যদি আলোচনা নিয়ে যায়, তাইলে আলোচনাটা ডাইভার্ট হয়ে যায়। আমরা যে বলছি যে বিচার হওয়া দরকার, নির্বাচন এখন যারা চাবে ভারতের বেইমান তারা এখন ঢাকা ডাকসু বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন করছে আর্মেনিয়া, পৃথিবীর ইতিহাসে এরকম ঘন হয় নাই। আচ্ছা, তাহলে এই ফজলুর রহমান এবং তার যে গংরা, তারা বিভিন্ন দলের মধ্যে ঘাপটি মেরে আছে না? আছে, অবশ্যই আছে। এখন এই মিডিয়ার তো 99% ওদেরই, তো মিডিয়াও পেয়ে গেছে একটা কথাটা বলছেন না। এখন মানুষ তো দেখবে যে এত রক্তপাত হলো, হ্যাঁ, আমার তো বিচার তো আমি পাইলাম না, আমার নির্বাচন দিয়ে কি হবে, এই মাফিয়ার গুলো আসবে। এখন ভারতের সেনা নির্দেশিত নির্বাচনটা কে আমরা তো জাকব ভাই আপনি বহুবারই বলছেন, এই নির্বাচন যারা পাতানো নির্বাচন করবে তারা ভারতের নির্দেশ বাস্তবায়ন করবে, আমরা তো এটা চাই না। এখানে একটা পাতানো খেলা হচ্ছে, দুই দিকেই হচ্ছে। এখন যেরকম হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা শুরু করছে, কি ব্যাপার, আচ্ছা এখন মুক্তিযোদ্ধার পক্ষে আর বিপক্ষে, আর বিপক্ষে শক্তি হলো জামাত শিবির আর পক্ষে ছিল অ্যাডভোকেট মামুন। না, এটা তো ঠিকই আছে যে ছাত্রদের যে নিপীড়ন বিরোধী যে আন্দোলন হয়েছিল এখানে কোনো দলের ছিল না, এটা যেমন সত্য কথা, কিন্তু এখানে তো মেসেজ তো পরিষ্কার ছিল, স্লোগানেই আছে। যখন নাকি ওখানে মিডিয়ার সামনে দাঁড়াইলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন ছিল হ্যাঁ ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যাও, ঠিক রাজনৈতিক কথাবার্তা, তাই না? তা এখন প্রশ্নটা হলো, যেখানে 1 নম্বর হলো দেশ থাকলে গণতন্ত্র হবে, তো যেখানে স্বাধীনতা সর্ববিরোধী একটা দিক নির্দেশনা ছিল, হাসিনা যাবে, হাসিনা পেতাত্তারা আছে, ওয়াকার গাঙ্গুরা আছে, তা আমরা তো এটাকেও পূর্ণাঙ্গ শেষ মনে করি না। তো সেই হিসাবে যেটা ডক্টর নওশাদ বলছে ঠিকই আছে। এখন এখানে হ্যাঁ অনেক দলের কোনো লোক ছিল, দলের ছিল না, কিন্তু বিভিন্ন লোকই ছিল, কিন্তু
আমি এক একটা পয়েন্টে আসছি। ফজলু বলতে চাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনের সময় সে ছাত্রদের পক্ষে অবস্থান নিছে, সেখানে গণতন্ত্রের কথা বলে নাই। এখন আমার কথা হলো, তুমি ফজলু গণতন্ত্রের কথা 16 বছর যাবৎ বলছো, বইলা কার কোন জায়গায় একটা চুল ছিঁড়ছো, একটা পশম নাড়াইছো? ডক্টর নওশের বলছে তারেক জিয়াকে যখন পিটাইছে, কোমর ভাঙ্গা দিছে, এই ফজা কি কিছু বলছে? বেগম জিয়ারে যখন বাড়ির থেকে উচ্ছেদ করছে, ফজা কি কিছু বলছে? বেগম জিয়ার বাড়ির সামনে যখন মির্জা আব্বাস আর সাদেক হোসেন খোকা বালুর ট্রাক বসাইছিল তাদের সহায়তায়, এই ফজা কি কিছু বলছে? কিছু বলে নাই। এখন সে বলতেছে বাবারা তোমরা শুধু চাকরি চাও না গণতন্ত্র চাও। এটা বলছে কেন জানেন? নিজেরে স্টেক হোল্ডার বানানোর জন্য সে এখন এই শব্দের চাতুরতা এখানে আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত সে বলছে জুলাই আন্দোলন পড়তে পড়তে সমস্ত কিছুর সঙ্গে জীবনের সংখ্যা নিয়েও যুক্ত ছিলাম, যা আমার দল এবং এদেশের সমস্ত মানুষ জানে। উনি কোন আন্দোলনের নেতৃত্ব দিছে আমার একটু বলেন তো। ডক্টর নওশের আপনি দেশে ছিলেন, আমি আর অ্যাডভোকেট মামুন দেশের বাইরে ছিলাম। উনি কোন আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে? উনি কি বেগম জিয়াকে বলেন? উনি কোনো আন্দোলন করছে কিনা আমার তো এরকম কোনো মানে আমার চোখে পড়ে না, কিন্তু উনি ওই ফোকাসে আসছে মূলত ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে উনি ফোকাসে আসছে। তার আগে তো এরকম ওনার নামও সেরকম ভাবে শোনা যায় না। ওকে, 3 নম্বর 2023 ইংরেজি সনের 28 অক্টোবর বিএনপির আহত লক্ষ লক্ষ জনতার সমাবেশকে স্বৈরাচার সরকার 1 ঘন্টার আক্রমণে ভেঙে দিয়েছিল। 25,000-এর বেশি নেতাকর্মী যখন জেলে ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন মিথ্যা মামলার আবর্তে পড়ে জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তখন প্রতিদিন অনলাইন টেলিভিশন টকশোর মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করেছি, জাতির সামনে আশার আলো জাগিয়েছি। উনি অনলাইনে উনি বলছে উজ্জীবিত করেছে। ওনার অনলাইনে যদি 5 মিনিট কথা বলে তার 4 মিনিট হয়েছে মুজিব বন্দনা, আর 30 সেকেন্ড হয়েছে ভারত বন্দনা, আর 15 সেকেন্ড হয়েছে মুক্তিযুদ্ধের বন্দনা। উনি কাকে উজ্জীবিত করছে মামুন ভাই? না না না, উনি কারো উজ্জীবিত করেনি। আর এখন ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলেন, সে যা বলুক না কেন, সে হলো ইনফিল্ট্রেটেড এজেন্ট অফ র, ইনফিল্ট্রেটেড এজেন্ট অফ ইন্ডিয়া, ইনফিল্ট্রেটেড এজেন্ট অফ আওয়ামী গুন্স। এবং আপনি যেটা বললেন ডক্টর কামাল হোসেন উপস্থিতিতে যেসব কথা বলছে অ্যাজ এ বিএনপি অ্যাডভাইজার হিসাবে, সে তো প্রতিবাদ করা দরকার ছিল, তাই না? সে তো করে নাই, একবারও করে নাই এইসব কথা। তার বিরুদ্ধে যে চার্জশিট গুলো নিয়ে আসা হয়েছে বিএনপি, আপনি দেখেন চার্জশিট ভিতরে এটা আসে নাই। চার্জশিট ভিতরে অনেকগুলো কথা আসা হচ্ছিল, চার্জশিটও একটা আই ওয়াশ, আপনি দেখবেন কিছুই হবে না। এই 3 মাস পর আরেকটা ইস্যু তৈরি হয়ে যাবে, বন্ধ থাকবে। এটা এখন বিএনপির একটা কালচার হয়ে গেছে। বিএনপির আমি ওই দিকে আসছি। 4 নম্বরে লেখছে 5ই আগস্ট আন্দোলনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেল এবং জনগণ বিজয়ী হলো। আমি সেই সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এর কিছুদিন পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলো জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি সেদিনই প্রমাদ গুনলাম আন্দোলনের সমস্ত বিএনপির প্রথম শ্রেণীর ভারতীয় দুর্বৃত্তরা, যারা দিনে বিএনপি করতো রাতে আওয়ামী লীগ করতো, তাদের চক্রান্তে স্বৈরাচারের পতন তারা করতে পারে নাই গত 16 বছরে। তারা স্বৈরাচারের শোষণ মেনে নিয়ে তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিচ্ছিল, রুমিন ফারহানা নিচ্ছিল, গোরখোদক আব্বাস নিচ্ছিল, আব্দুল আউয়াল মিন্টু নিচ্ছিল, আমির খসরু মাহমুদ নিচ্ছিল, ইকবাল হোসেন টুকু নিচ্ছিল, সালাউদ্দিন গং এরা নিচ্ছিল, সবাই নিচ্ছিল। এখন ফজার মাথা খারাপ হয়ে গেছে, সার্জিস আলম শিবির কইছে। এখন মাঝে মাঝে এই শিবিরের চুলকানিটা শুধু তাদেরই না,
আপনাদের বামপন্থী অনেকের মধ্যেই আছে, শিবির কইলে আপনাদের মধ্যে একটা ভালো পাশায় একটা চলে যায় একটু চুলকানি দেওয়ার জন্য। তো এখন এই ফজা আর কিছু খুঁজা পায় না। যে মুহূর্তে সার্জিস আলম বলছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল নেতৃত্বে ছিল ছাত্র শিবির, এতে আমি দোষের কি? আমার মেইন টার্গেট তো ছিল ভারতীয় আগ্রাসন মুক্ত করা, আমার মেইন টার্গেট তো ছিল হাসিনারে সরানো। শিবির নেতৃত্ব দেখ আর ছাত্র দল নেতৃত্ব দেখ, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু মি। আপনার কাছে কি কোনো ডিফারেন্স কিছু মনে হয়েছে? এখন আপনার আমার কাছে ডিফারেন্স মনে হোক আর না হোক, কিন্তু কিছু কিছু লোকের কাছে এই জিনিসটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। অনেকের শিবির নামে অ্যালার্জি থাকে আর কি। আর বিএনপি তো হচ্ছে আপনার মিক্সড দল। হ্যাঁ, এখানে ওই ইয়ার থেকে আসছে কিছু লোক, ইসলামী আন্দোলন থেকে আসছে কিছু লোক, আসছে আপনার ওই কি বলে ওইটা, মানে কমিউনিস্ট থেকে আসছে কিছু লোক, অন্যান্য ইয়েগুলোতে কিছু লোক আওয়ামী লীগ থেকে বেগে এখানে আসছে। মানে যারা যেখানে সুবিধা করতে পারে না সব এখানে আইসা জড়ো হয়েছে। এর ফলে যেটা হচ্ছে এরকম একটা মিক্সড একটা দলের কারণে দেখা গেছে যে এক একজন এক এক রকম কথাবার্তা বলে। আর এটা আপনি সত্যি বলেছেন যে বিএনপি প্রথম শ্রেণীর যে নেতারা, এই নেতাদের ইয়ার কারণে কিন্তু আজকে বিএনপি কিন্তু যে আন্দোলনের সফলতাটা পায়নি। দেখা গেছে তাদের কর্মীরা প্রস্তুত ছিল কিন্তু নেতারা প্রস্তুত ছিল না। দেখা গেছে নেতাদের আহ্বানে কর্মীরা ঢাকায় আসছে, খেয়ে না খেয়ে সরকার বন্ধ, গাড়ি বন্ধ করে দিছে, বাস বন্ধ করে দিছে, নৌকা বন্ধ করে দিছে, লঞ্চ বন্ধ করে দিছে, তারপরে তারা আসছে কষ্ট করে। কিন্তু দেখা গেল কি ওই নেতারা হয় তারা মানে পুলিশের কাছে ধরা দিয়ে দিয়েছে, অথবা তারা পালিয়ে গিয়েছে, তারা স্পটে ছিল না। ফলে দেখা গেছে তারা বারবারই তারা ঢাকায় এসে তারা বিফল হয়ে চলে গিয়েছে। তাদের আসলে মানে মনোবলটা আসলে নষ্ট হয়ে গেছিল, যে তাদের নেতৃত্বটা আসলে সেভাবে সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছিল না বলে। আর আপনি কয়েকজনের যে নাম বলেছেন তার সাথে আরেকটা নাম তো সবার আগে নেওয়া উচিত। এই ভদ্রলোক যে ক্ষতিটা করেছে বিএনপির, এত বড় ক্ষতি আমার মনে হয় না কোনো নেতা করেছে। সেটা হচ্ছে সাদেক হোসেন খোকা। এই সাদেক হোসেন খোকা যেভাবে পিঠ পিছে ছুরিটা মারছে বেগম খালেদা জিয়ার, এটা আসলে মানে অনেক বড় একটা ক্ষতি উনি করে দিয়ে গেছে। অথচ দেখেন এই যে এত টাকা পয়সা নিয়ে উনি যে আমেরিকা চলে গেলেন, ভাই লাভটা কি হলো? মারা গেছেন উনি ক্যান্সারে, এবং ডেড বডি পর্যন্ত হাসিনা বাংলাদেশে আসতে দেয় নাই, এবং সেই টাকা নিয়ে কিন্তু তার ছেলে কিন্তু রাজনীতি করতেছে। আপনি কি এইটা জানেন যে বিএনপির আন্দোলন সফল না হওয়ার পিছনে আরো একটা মেইন কারণ ছিল? বিএনপি যতবার আন্দোলনের প্ল্যান করে সামনে এগোনোর চেষ্টা করছে, আন্দোলন যেদিন তারিখ, কর্মসূচির আগের দিন এরা লাইন বাইন্দা গণভবনে যাইয়া ডিজিএফআই কাছে, পুলিশের কাছে, ডিবির কাছে এই তথ্যগুলা দিয়ে দিত। মির্জা ফাক, গোরকদক আব্বাস, মোহাম্মদ সালাম, সাদেক হোসেন খোকা, আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল টুকু এবং বিএনপির শাওয়া, এরা কি করছে? আন্দোলন সব রেডি করছে যে কালকে থেকে যোগ্য পথ আন্দোলন হবে সরকারের পতন না হওয়া পর্যন্ত, সব ঠিকঠাক। আন্দোলনের আগের দিন রাত্র 11টার মধ্যে ভারতীয় হাইকমিশন সব জানতো, বঙ্গভবনে হাসিনা সব জানতো, ডিজিএফআই জানতো, এনএসআই জানতো, ডিবি জানতো, সিআইডি জানতো, এসবি জানতো, পিবিআই জানতো। আপনি কি জানেন এই তথ্যগুলো তাদের? আমানুল্লাহ আমানের কথা বলি না, আর একটা বেঈমান আমানুল্লাহ আমান, গয়েশ্বর রায় বেঈমান। এরা বিএনপির যে কোনো আন্দোলনের পরিকল্পনা নিয়ে দৌড়াইয়া ভারতীয় হাইকমিশনে যাইতো, যায় বলতেই হয়েছে। আর আজকের বিএনপির তারা বলে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নেতা আমাদেরকে স্বপ্ন দেখাইছে, আমাদের নেতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। অ্যাডভোকেট মামুন, আমি যে কথাগুলো বললাম এটা কি আপনার মনে হয় আমি জাস্ট অ্যাকুইজিটরি একটা ইনস্ট্রুমেন্ট বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছি, নাকি এটাই সত্য কথা ছিল যে বিএনপির সমগ্র আন্দোলনের প্রি প্ল্যান, আন্দোলনের একদিন আগে হাসিনা, ভারতীয় হাইকমিশন, আর্মি, ডিজিএফআই সবাই জানতো? অ্যাডভোকেট মামুন শোনেন, আন্দোলনটাকে যদি আমরা এদের দলের মধ্যে দিয়ে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয় তাহলে এক ধরনের আলোচনার উত্তর পাবো। গত 53-54 বছর এই চারটা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো ছোট ছোট দলগুলো বাদিয়ে দিলাম, আওয়ামী বাম তো আছেই,
আচ্ছা, এখানে জামাত আছে, জামাতের সাথে আর অন্যরা এখন জড়িত হচ্ছে। এখন আপনি যদি বলেন যে হেফাজত ইসলামের এত বড় জেনোসাইড হয়েছে, ওইখানে তো মোটামুটি কেউ দল ছিল না। এই যে মাদ্রাসা ছেলেগুলো হত্যা করছে, সাধারণ ছেলেগুলো মারা গেছে, সাধারণ যে মামুন ভাই স্পেসিফাই করেন। মামুন ভাই আপনি আজাইর অন্যদিকে যান না। আমি স্পেসিফাই করতেছি, আমাকে এক সেকেন্ড সময় দেন। আমি বলতেছি এই যে আন্দোলনটা যে দলের ভিতরে প্রতিযোগিতা কেন হচ্ছে, এটা তো জনগণের যে আকাঙ্ক্ষা ছিল ভারত থেকে আমরা মুক্তি চাই, তারপর আমরা কি জানতে চাই, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন চাই, এটা তো মূল কথা। তো এখন কেউ যদি কৌশল নিয়ে শিবির করে, কেউ যদি বিএনপি করে, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানুষ চাইছিল যে ভারত থেকে, ভারত আধিপত্য আগ্রাসন থেকে মুক্ত হোক, স্বৈরাচার নিষ্পেষণ থেকে মুক্ত হোক, এবং মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, এটি তো মূল কথা মুক্তিযুদ্ধ থেকে সেই পর্যন্ত। এই যে যে আলোচনাটা ফতারা শুরু করছে, এইগুলো এই জুলাইয়ের যে এতগুলো 2000 বেশি আপনার মানুষ শহীদ হলো, 20-30 হাজার লোক আহত হইলো, এদেরকে মানে অপমান করা। আমি মনে করি এই প্রচার যন্ত্র যে মিডিয়া গুলো আছে, 99% মিডিয়া গুলো ওই হাসিনা, এই ইন্ডিয়ান গং, এরা এই ইস্যুগুলো তৈরি করতেছে। কাজে আমি মনে করি বিএনপি এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, এইগুলো একটা পাতানো, এখন এই যে এনসিপি একটা শুরু করে দিয়েছে, জামাত শুরু করে দিয়েছে। মানুষ এটা চায় না, মানুষ একটা জাতীয় ঐক্য চায়। মানুষ প্রথম চায় আগে ভারত আগ্রাসন থেকে মুক্ত হোক, তারপর খেয়ে পড়বে, তারপর ভোটের ব্যাপারটা আরেকটা আলোচনা। এই তো মূল কথা। কাজেই এই ফতারা কিংবা ফগারা যাদেরই বলেন না কেন, এরা জনগণের থেকে অনেক দূরে, এরা ষড়যন্ত্রকারী, এরা দেশদ্রোহী। এরা যত কথা বলবে তত বেশি জনগণ খেপে যাবে এদের প্রতি। কিন্তু আমাদেরও সচেতন থাকতে হবে, ইস্যুগুলো যেন আমরা পাল্টা তৈরি করতে পারি আমাদের পক্ষে। একটা কথা, আমি ফর এক্সাম্পল, আপনি বাঘ পা করেন, আমাদের দলের নাম কেউ জানে না, কিন্তু আন্দোলনে আপনি বিশাল একটা ভূমিকা পালন করছেন। আপনার এই ভূমিকাটাকে সম্মান করতে আমার অসুবিধা কোথায়? আপনার বাগপা নাম কেউ জানুক আর না জানুক, আপনি বিশাল একটা ভূমিকা পালন করছেন। আপনার ভূমিকাটাকে কেন আমি গ্রহণ করতে আমার এত কষ্ট লাগবে? না, কোনো অসুবিধা নাই, সে যে নামে আসুক না কেন, কোনো অসুবিধা নাই। আপনি জামাতের 5-6 জন নেতাকে যখন মৃত্যুদণ্ড দিচ্ছে, আপনি জামাতও করেন না, আপনি একটা ইসলাম বিদ্বেষী মানুষ আপনি নিজে, কিন্তু আপনি জামাতের পক্ষে প্যারিসে আন্দোলন করেন না। না না, আমি তো এই হত্যাকাণ্ড যে ঘটনা ঘটছে এইটার নামে বিচার বিভাগী হত্যাকাণ্ড, সে জামাতকে করুক জানি না, আমি জামাতের রাজনীতির ভিন্ন কথা, কিন্তু বিচার বিভাগী হত্যাকাণ্ড আমি তো বিরোধিতা করবো। সেটা আমাদের এই দেশের সন্তান। আপনি করছেন, আপনি এখনো করি। এখন আপনি করার জন্য আপনাকে আমার কৃতিত্ব দিতে হবে। এই কৃতিত্বটা দিতে আমাদের অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। তাইলে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাত ইসলামী বা ছাত্র শিবির যদি ছাত্রলীগের মধ্যে ইনফিলট্রেট করে থাকে, যুবলীগের মধ্যে ঢুকে এই আন্দোলনটাকে চরম পর্যায়ে নিয়ে হাসিনার পতন ঘটায়, এই কৃতিত্ব ছাত্র শিবির নিলে আপনার আমার অসুবিধা কি? না না, আমি কথাটা আবার ওইদিকে চলবে। এখন তো এককভাবে কোন দলের কৃতিত্ব আলোচনা আমরা করতে যাচ্ছি, সবাই দাবি করতেছে। আপনি আমার কথাটাকে শুনেন নাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা বলেন, আবার বলেন। ফজা বলতেছে, সার্জিস আলম সরওয়ার্দী উদ্যানে বলছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করছে। করতে পারেন, বলতে পারেন, বলতে পারেন না, বলছে সার্জিস আলম। হ্যাঁ আমি জানি তো, বলছে। এখন ফজা বলতেছে, হ্যাঁ তাইলে তো ছাত্র শিবির সব কৃতিত্ব নিয়ে গেল। এতে কি তাই মিন করে? না না, তা মিন করে না। ফজা এগুলো বকবাস কথাবার্তা বলতেছে। এখন সে তার দলে থেকে বলতেই পারে, কথাটা বুঝছেন, একজন এক অবস্থায় বলতেই পারে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ফজা বা বিএনপির লোকজনরা বারবার বলার চেষ্টা করছে তারেক রহমান মাস্টার মাইন্ড, তারেক রহমান পুরো আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছে। মানে এটা কি মানে দিনের বেলায় চাঁদ দেখছে, সাবজেক্টটা কি এরকম? দিনের বেলায় কেউ চাঁদ দেখে না, দিনে দুপুরে কেউ দেখে, ওই পূর্ণিমার চাঁদ দেখে। তো বিএনপি যখন, যে কোনো নেতা নেত্রীরা যখন এই দাবি করে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, সেই ছিল মাস্টার মাইন্ড, এটা কি ওই দুপুরের সময় পূর্ণিমার চাঁদ দেখা না?
আপনার কাছে এখন না না এগুলো হলো খুব ফার্স্ট কথাবার্তা। এখন এত বড় সংগঠনে সে যদি ভারপ্রাপ্ত সভাপতি হইয়া সে বলে সে মাস্টার মাইন্ড ছিল, আর আমরা হাসপাতাল গেছিলাম নাকি? না 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 না, তারেক রহমান একটু অটিস্টিক, কিন্তু এতটা অটিস্টিক এখনো হয় না। সে অটিস্টিক, কিন্তু এত বড় অটিস্টিক হয় না যে আমি নেতৃত্ব নিছি। 2 দিন আগে বলদের মতো দেখছি তার নিয়ে গান বানাইছে, সে আবার বৈশা বৈশা 16 বছরের যুবতীকে মতো হাসার চেষ্টা করছে। ওগুলো প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। পাঁচাটা ঠিক না তো? এখন কেউ যদি আপনাকে উল্টা পাল্টা মানে ফ্ল্যাটারিং করে মিথ্যা করে বলছে, আর আপনি যাই নাও যদি প্রশ্রয় দেন, তা মানুষ আপনাকে ধরবে যে ওরা তো করবে, ওরা তো স্বার্থবাদী, আর আপনি প্রশ্রয় দিচ্ছেন, আপনাকে ধরবে না? অফকোর্স ধরবে। তাহলে এখানে তারেক জিয়ার কোনো বক্তব্য, তারেক জিয়ার কোনো বক্তব্য নাই কেন? তারেক জিয়া এই যে ফজলুল মানে আপনি যে ভাই নাম দেন না কেন, তার বিরুদ্ধে যে হালকা ব্যবস্থা নিছে, হ্যাঁ, আপনার দলের চেয়ারম্যান আপনি কি করতেন? আমি তো পাল্টা প্রশ্ন করি জাকব ভাই, আপনি তো আমাদের প্রশ্ন করেন, আপনি কি করতেন? আবার বলেন, আপনার প্রশ্নটা আবার করেন। আমি বলছি আপনি বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত, আপনিও দেশের নিয়ে কথা করতেছেন, তারেক জিয়াও করতেছেন। আপনার দলের একটা লোক এরকম একটা আচরণ করলে, যে ফজার কথাই বলতেছেন, হ্যাঁ, তা আপনাকে যদি সবাই বলতো যে আপনি তার একটা ব্যবস্থা নেন, তা আপনি কি এই যে 3 মাসের যেসব দিছে এরকম কিছু নিতেন, নাকি আরো ড্রাস্টিক অ্যাকশন নিতেন? আপনি এই প্রশ্নের উত্তর কি দিবেন? আমি একটা কাজ করতাম, তারেক রহমান যদি আমার এই কথাটা শুনে, বিএনপির কেউ যদি আমার এই কথাটা শুনে, তাহলে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমি 5 জন কনস্টিটিউশনাল এক্সপার্টকে সামনে রেখে ফজাকে সামনে আনতাম ভার্চুয়ালি, ভিডিও ফোনে। ওই 5 জনকে বলতাম যে তার এগেনস্টেড চার্জগুলো তারে পড়ে শুনান। অন দা স্পট ফজার এর কোনো উত্তর যদি না থাকে এবং আমি সন্তুষ্ট যদি না হই, ওই মুহূর্তে আমি তাকে বলতাম যে পার্টির থেকে আপনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হলো এবং নেক্সট আরো 1 বছর আপনাকে সুযোগ দেওয়া হইলো, আপনি যত ভুল করছেন প্রমাণ করেন, যে আপনাকে পার্মানেন্টলি কেন বহিষ্কার করা হবে না। আমি এই কাজটা করতাম। গুড, ভেরি ডেমোক্রেটিক সিদ্ধান্ত হতো। আমিও মনে করি না, এটাই হওয়া উচিত ছিল, এটাই মানুষ আশা করে। কিন্তু যেভাবে তার বিরুদ্ধে একটা হালকা আইওয়াশ করার মতো শো কজ করলো, এটা আমার মনে হয় আই এম নট হ্যাপি অ্যাট লিস্ট। ওকে, ফজা 5 নম্বরে বলছে, আমি জামাত শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে শতবার বলেছি। বিগত 15 বছরের আন্দোলনে কমিটি তৈরি করেছিল বিএনপি, বীজ এবং চারা রোপণ করেছিল বিএনপি, তৈলমবিল পানি দিয়ে ধান ফলিয়েছিল বিএনপি, কিন্তু ধান কাটার লগ্নে ছাত্র আন্দোলনের নেতারা সেই তৈরি ধান কেটে নিয়ে গিয়েছিল। তারা ছিল আমার ভাষায় দাওয়াল। কাজেই আন্দোলনের সমস্ত ফসল পাওয়ার অধিকার শিবিরের অনুচিত। আমাকে একটা কথা বলেন, বিএনপি প্রত্যেকটা বিভাগীয় সমাবেশের পরে জনগণ, বিএনপি নেতা কর্মীরা না খাইয়া চিরা প্যাকেটে কইরা নিয়ে আসছে, আইসা ভাষণের পরে অপেক্ষা করছে আমাদের নির্দেশনা কি, আমরা কি কঠিন আন্দোলনে যাব কিনা। মির্জা ফাক প্রত্যেকটা বিভাগীয় সম্মেলনের পরে কইছে বাড়িতে যান। পল্টনে ডিসেম্বরের বিভাগীয় সম্মেলনে মির্জা ফাক লক্ষ লক্ষ মানুষের সামনে মঞ্চে বৈশা বলে, এবার কি বলবো। অর্থাৎ তার কোনো প্ল্যান ছিল না। তাহলে ফজা এই আজগুবি কি বলে যে আমরা সার দিছি, পানি দিছি, ধান ফলাইছি, ছাত্র শিবির এসে ধান কাটতে লয়ে গেছে, মানে এই কথার কি কোনো ভ্যালু আছে বলে আপনি মনে করেন ডক্টর নওশের? ওনার কথা যদি সত্যি যদি আমরা ধরেও নেই আর কি, তাহলে বলতে হবে যে আপনার দলের লোকদের মাথার মধ্যে গোবর ছাড়া আর কোনো কিছুই নাই। যে আপনারা কেন এদেরকে তাহলে সুযোগ দিলেন এই আপনার পাকা ধানগুলো কেটে নিয়ে নেওয়ার জন্য? আপনারা কেন সেটা ইয়ে করতে পারলেন না, বাধা দিতে পারলেন? কেন সেই আন্দোলনের নেতৃত্ব নিজেরা নিতে পারলেন না? যদি ওনার কথাটা সত্যি হয় আর কি, ওনার কথা সূত্র ধরে আমি জিনিসটা বলি আর কি, এটা তাহলে আমাদের দলের নেতাদের অপদার্থতা এই জিনিসটা। এটা তো আপনার মানে শিবিরকে দায়ী করা যায় না। যদি সত্যিকার অর্থে শিবির যদি সেটা হাইজ্যাক করে নিয়ে থাকে,
তবে আমার কাছে যেটা মনে হয় যে সাধারণ জনগণ পক্ষগুলো দিয়ে থেকে আমি যেটা মনে করি আর কি, আসলে এই আন্দোলনটা ছিল একদমই আসলে জনমানুষের আন্দোলন। এবং জুলাই 18 পর থেকে কিন্তু এটা পাবলিক ইউনিভার্সিটিতেও এটা ছিল না, এটা কিন্তু মূলত আন্দোলনটা আগায় নিছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এবং শেষ মুহূর্তে গার্ডিয়ানরা রাস্তায় নামছে যখন দেখছে যে তাদের ছেলেরা এখানে হচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে, তাদের বাচ্চারা যেভাবে হেলিকপ্টার দিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, তখন তারা চিন্তা করলো আরে আমাদের জীবনের নিরাপত্তা কি, যেখানে আমাদের বাচ্চারা এইভাবে মারা যাচ্ছে। তখন তারাই ছাত্রদের পিছনে তারা এই গার্ডিয়ানরা রাস্তায় নামছে। এবং অবশ্যই আন্তর্জাতিক একটা চাপ তো ছিল, এবং সব মিলিয়ে কিন্তু জিনিসটা হয়েছে। এটা কিন্তু কোনো এককভাবে কোনো দল বা কোনো ব্যক্তির বা কোনো কিন্তু এই আন্দোলন না। যেরকমটা যে 71-এর কথা আপনারা আমরা বলতে পারি, 71-এ কিন্তু কোনো ব্যক্তির আসলে কোনো এখানে অবদান না, এটা পুরো সামষ্টিক একটা অবদান এবং আল্লাহ পাকের রহমত। এই তিনটা এটা সমন্বয় আসলে এই সাফল্যটা আমাদের দেশের জন্য আসছিল। কিন্তু আমাদের নেতাদের কারণে হোক আর যে কোনো কারণে হোক, এখন এই আন্দোলনটা যে সুফলটা এটা আমরা জনগণরা পাচ্ছি না। এটা অনেকটা বলা যায় যে হাইজ্যাক হয়ে গেছে আর কি। যেরকমটা ফরাসি বিপ্লবের সময় যেটা হয়েছিল, জ্যাকোবিনরা যখন ওই যে সোরস লুইকে সরালো, তার পরবর্তীতে তারা একটা আনস্টেবল একটা অবস্থার ভিতরে ছিল, এবং এটারই পরবর্তীতে সুযোগ নিয়েছিল নেপোলিয়ন। তিনি এসে বলেছিল যে আমার তরবারি হচ্ছে আমার আইন। তো ভবিষ্যতে আমার মনে হয় দেশ সেদিকেও যেতে পারে, আমার মানে এটা বলা মুশকিল আর কি। ওকে, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই শিবিরের ছেলেপানরা নেতৃত্ব দিয়েছে বা দেয় নাই, সফল হয়েছে বা হয় নাই, তাদের কোনো কর্মকাণ্ড আমার বা আপনার পছন্দ নাও হতে পারে। এখন তাদেরকে সমালোচনার ভাষা কি স্রেফ এইটা, রাজাকারের বাচ্চা, কুত্তার বাচ্চা, স্বাধীনতা বিরোধী হারামজাদা, মানে সমালোচনা কি এইটা? তাদেরকে কি অন্য কোনো সমালোচনা করা যায় না? মানে অ্যাডভোকেট মামুন, তাদেরকে বলতে, ফর এক্সাম্পল ডক্টর শফিক তার ছেলে শিবির করে, এখন ডক্টর শফিক তো রাজাকার ছিল না, এখন তার ছেলেকে বলতে হবে রাজাকারের বাচ্চা? না না না, আপনি যেটা বলছেন এটা প্রশ্নটা খুব যৌক্তিক প্রশ্ন। পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না, পুত্র দোষে পিতা দায়ী করা যাবে না। এখন যদি আমরা বলি যে তুই বেটা ব্রিটিশে লেখাপড়া করো, এই ব্রিটিশরা তো 1500 বছর আমাদেরকে 190 বছর শোষণ করছে, কাজে তুই হলো ব্রিটিশ রাজাকারের বাচ্চা, যে বিলেতে যে কথা, যে ইংলিশে কথা বলে। এইটা এখন যদি মনে করেন 24 বছর পাকিস্তানে ছিলাম, এখন যদি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক হয়, রিকনসিলিয়েশন হয়, জার্মানির সাথে ফ্রান্সের হয়েছে না, তুই পাকিস্তানের তুই বেটা রাজাকারের বাচ্চা, অত সে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল। কথাটা বোঝেন নাই? শেখ মুজিব তার জীবদ্দশায় ভুত্তকে নিয়ে কত কিছু বলছে। মানে এইগুলো সব ভারতের কনস্পিরেসি, ভারত এদেরকে দিয়ে এগুলো বলায়, বুঝছেন না, হিজ মাস্টার ভয়েস এর মতো, বুঝছেন না। এখন কে শিবির করলো, কে রাজাকার করছে 71-এ, রাজাকার বাচ্চা, আরে ওর বাপও তখন জন্ম নেয় নাই, কত কথা 54 বছর। এখন আমি যদি ইটারনালি একটা সাথে মানে চিরস্থায়ী যুদ্ধ বানায় রাখি, তাহলে তো ব্রিটিশের সাথে যাওয়া যায় না, ইন্দো মার্কিনের সাথে যাওয়া যায় না, ইউরোপের সাথে যাওয়া যায় না। মানে এইগুলো হলো এই বর্তমান যে শত্রুটা আছে ভারত, হ্যাঁ, যে আমাদের গিলে খাচ্ছে, এইটাকে আড়াল করা, কথা বলছেন না। এবং ওই মুক্তিযুদ্ধের চেতনা যেটা বলছেন, সোল এজেন্সি নিয়ে রাখছে, যেটা নশর ভাই পরিষ্কার বলছে, মুক্তিযুদ্ধ হয়েছে সকল দল বলছে। তাহলে যদি দেখা যায় যে আওয়ামী লীগ করে সবই রাজাকার, তাহলে তো 1% আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, কোন এমপি মন্ত্রী কোনো খেতাব পায় নাই, তাহলে 99%ই রাজাকার। যে ভারতে গেছে সেই মুক্তিযোদ্ধা, আর যারা ভারতে গেলে সব রাজাকার। তাই তো চাইছিল না যে এখানে সরকারি চাকরিগুলো ইন্ডিয়ান এসে করবে, যারা মানে ভারত হিজরত করে নাই। হ্যাঁ, তারপরেও তো শেখ মুজিবের আসার পরে অনেক নিয়ন্ত্রিত হয়েছে। শেখ মুজিবরে চাইছিল তার নামে চালানো, শেখ মুজিব মাইরা ফালাক, এটাই চাইছিল। শেখ মুজিবের ভালো মন্দ অনেক কিছু আছে, শেখ মুজিব বড় ভুলেই যাতে বসছিল। এই যে এখন তারা শেখ মুজিবের নামে হাজার হাজার মূর্তি বানাইয়া শেখ মুজিবের বন্দনা, শেখ মুজিবকে একটা গড বানায় ফেলাইছে, তাই না? এটাও তো ঠিক না। তো কাজে সবকিছু মনে হচ্ছে আজকে যে আলোচনাটা আপনি তুলছেন, এটা পরিষ্কার হওয়া উচিত যে এই যে মিডিয়াগুলো অজাইর আলোচনা করতেছে, যেটা নাকি আমাদের ডক্টর নওশাদ মিশ্র বলছেন যে নেপোলিয়ন যখন দেখলো অস্থিরতা, তখন নেপোলিয়ন তরবারি বাইর করে নিল। তো আমাদের বাংলাদেশে এই যে ওয়াকার তো অজগর সাপের মতো ওই খেলা খেলতেছে, ডক্টর ইউনূসকে কোনো কাজ করতে দিচ্ছে না, এখানে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে সে অস্থিরতা সৃষ্টি করছে। চোরকে বলে চুরি করো, বিদ্যালয়ের সাথে থাকো, এনসিপির মধ্যে তার লোক, অমুক জায়গায় তার লোক, এইটাই তো ষড়যন্ত্র। এগুলো সবই এই ফদারা তাদেরই অংশ, বুঝতে পারছেন না? এবং এই ডক্টর কামাল হোসেন এদেরই অংশ। নাহলে এত বড় সাহস
1 বছর হয় নাই, রক্তের দাগ মুছে নাই, কোনো বিচার হইল না, এখনো তারা দলীয় স্লোগান দেয়। হ্যাঁ, এগুলো কিসের লক্ষণ? তো কাজেই এই যেসব নিউজ মিডিয়া গুলো করতেছে না, হ্যাঁ, এই ক্রিমিনালদেরকেও বিচার আওতায় আনতে হবে। ওকে, ধন্যবাদ। ডক্টর নওশাদ, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আপনার কাছ থেকে আমি সামারাইজ শুনতে চাবো আজকের পুরো আলোচনাটাকে, আপনি যদি সামারাইজ করেন 10 সেকেন্ডের মধ্যে প্লিজ। ধন্যবাদ। আসলে এখন একটা পুরো পরিস্থিতিটাই একটা ঘোলাটে একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার ঠিক মতো ফাংশন করতে পারছে না, বিভিন্ন কারণেই হোক। তার ভিতরে উপদেষ্টাদের অযোগ্যতা হোক, বা সিভিল ব্যুরোক্রেসিদের অসহযোগিতা হোক, কিংবা ছাত্রদের মানে বিভিন্ন রকম দাবি দেওয়ার কারণেই হোক, দেখা যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং সেই অস্থিতি পরিস্থিতি যে মানে সুপরিকল্পিত সেটা আমরা বুঝতে পারতেছি, সরকার হয়তো বুঝতে পারতেছে, কিন্তু তারা আসলে ওইটা সবকিছু সামাল দিতে পারতেছে না। সামাল না দিতে পেরে একটা অনেকটা লেজে গুবরে একটা অবস্থায় পড়ে গেছে। হয়ে গেছে যে প্রত্যাশাটা জনগণের ছিল, সেই প্রত্যাশাটা আসলে এই সরকার পূরণ করতে পারেনি। এবং দেখা গেছে যে প্রতিবারে আসলে জনগণ দেখা যাচ্ছে যে বারবার প্রতারিত হচ্ছে। একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার পর জনগণের যে আশা আকাঙ্ক্ষাটা ছিল, সেটার আসলে 100 ভাগের 1 ভাগও আসলে বর্তমানে এই সরকার পূরণ করতে না পারেনি, বিভিন্ন কারণে হোক। আর আমরা কাছে যেটা মনে হয়, ফজলুর রহমান সাহেব বা এরকম যে সমস্ত রাজনৈতিক বর্জ্য পদার্থ যারা আছেন, এরা আসলে মানে এদের রাজনীতিটাই হচ্ছে অনেকটা মানে কি বলে মানে লেজুর ভিত্তির রাজনীতি তারা করেন। এবং দেখা যায় যে তারা ওই ফোকাস থাকতে চান। আরো একজন রাজনীতিবিদ আছে গোলাম মোল্লা রনি, সেও অনেকটা এরকমই। এই সমস্ত লোকজন গুলো আসলে দেখা যায় যে এরা রাজনৈতিক মানে কি বলা যায় মানে পলিটিক্যাল অঙ্গনে এরা আসলে জোকার ছাড়া আর কোনো কিছুই না। কিন্তু এই লোকগুলো দেখা যায় যে এই মানে মিডিয়ার ভিতরে তারা একটা ইনফ্লুয়েন্স তৈরি করতেছে, এবং ইনফ্লুয়েন্সের কারণে মিডিয়ার পুরো আলোচনা তাদেরকে নিয়ে হচ্ছে বা তাদের কথাবার্তা নিয়ে হচ্ছে, কিন্তু এর ফলে কাজটা কোনো কিছু হচ্ছে না। মানে দেশ এগোতে পারতো। সবচেয়ে বড় যে সমস্যাটা, যে দেশ যে আমরা যেভাবে চেয়েছিলাম এগোবে, সেরকম যেভাবে দেশটা এগোতে পারতেছে না। এটি হচ্ছে আমার কষ্টটা আর কি, যে এত ছোট ছোট বাচ্চারা যে রক্ত দিল দিল, এভাবে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলো, যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল দেখা গেছে সেই উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। প্রতিদিনই দেখা যাচ্ছে একটা না একটা আন্দোলন নিয়ে শাহবাগ অচল হয়ে থাকে। লোকদের মানুষের দুর্ভোগ দেখা যায় যে আকাশে চলে যায়। মানুষের যেরকম দুর্ভোগ হয়, তেমনি দেখা যায় যে পুলিশদেরও কিন্তু কষ্ট হয়। তারা যে সেই সকাল থেকে তারা ডিউটি লেগে থাকে, দেখা যায় তাদেরও আর আসলে ধৈর্য থাকে না তারা এইভাবে ইয়ে করতে করতে। কিন্তু এগুলো দেখা যায় কোনো কিছুরই কোনো সমাধান হচ্ছে না, একটার পর একটা খালি আন্দোলন এটা চলতেই আছে। মানে মানুষও এখানে বিরক্ত, এই আর কি। এখন শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় এটা তো আসলে বলা মুশকিল। আমি আসলে কোনো আশার কোনো আলো বা আশার বাণী আসলে জাতিকে শোনাতে পারছি না আর কি। ধন্যবাদ। অ্যাডভোকেট মামুন, খুবই সংক্ষিপ্ত আকারে যদি আজকের আলোচনাটাকে আপনি সামারাইজ করেন। ধন্যবাদ জাকব ভাই, আপনি সংক্ষিপ্ত কথা বলছেন, আমি সংক্ষিপ্ত কথাই আলোচনা সংক্ষিপ্ত করবো। 1 নম্বর হলো যে মানুষের ভিতরে আশার আলো জ্বালায় রাখতে হবে। বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লবীরা এখন চারিদিকে ক্ষমতার চারপাশে আষ্টে-পৃষ্ঠে ধরে রেখেছে। এখনো সময় যায় নাই, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ইউনূস সাহেব এখনো চূড়ান্ত শেষ কথা বলে নাই বলে আমার বিশ্বাস। কাজেই প্রতি বিপ্লবের পরে আবার একটি বিপ্লব হবে, তারপরেও যদি আবার প্রতি বিপ্লবে আবার বিপ্লব হবে। এই যে ওঠানামাটা করতে থাকবে, এটা একটা চলমান রাখতে হবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে 1 বছরের মধ্যেই অনেক কিছুই আমরা চিহ্নিত করতে পেরেছি। কি করে এই মুখোশ ধরে কে কোন দলের লোক হইয়া মানে এগুলো মানে নিজেকে স্টেক হোল্ডার বলতে চাচ্ছে, মাস্টার মাইন্ড বলতে চাচ্ছে, এটাও মানুষ দেখেছে। কে কখন কোন ভাবে দুর্নীতি করছে, নতুন ভাবে চাঁদাবাজ হলো, মানুষ এটা দেখেছে। এখন নতুন করে আওয়ামী লীগের মানে লোকগুলো বিভিন্ন দলের মধ্যে, বিএনপি এবং অন্য দলের মধ্যে থেকে বেরোয় আসতেছে। কাজে আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা মনে করতেছি যে এটাকে যদি আলটিমেটলি এরশাদের মতো যদি একবার যে আপনার সামরিক সরকার আসলো, এটা হাসিনাই আনছিল, আওয়ামী লীগ আনছিল, নির্বাচিত তৎকালীন যে সত্তার সাহেব ছিল প্রেসিডেন্ট, 5 মাসের মধ্যেই তাকে করলো, ওটা বিএনপিকে দুর্বল করে ফেললো। তারপর আপনারা দেখছেন এরশাদ 9 বছর থাকলো, তারপরে তো হাসিনা আর খালেদা জিয়া পাল্লা করে আসলে। আমার প্রশ্ন হচ্ছে, এইটা কি সেই খেলা যেতে দেওয়া যাবে? মানুষ তো অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেয়, আমাদের দেওয়া যাবে না। কাজে আজকের আমাদের মূল আলোচনাটা হওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত ওয়াকার গংদেরকে বিচার আওতায় না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগীয় যে দিল্লির লোকগুলো সেক্রেটারিতে বসে রয়েছে সবগুলোকে বিচার করতে হবে। এবং আমার মনে হয় এখনো আমরা মনে করি যে ইউনূস সাহেবের কাছে
এখনো মানুষ প্রত্যাশা করে, এখনো যদি আমি সবসময় বলে আসছি যে রেফারেন্ডামটা আরো পরে দেখ, যদি এই মুহূর্তে যদি রেফারেন্ডাম দেয়, মানুষ কিন্তু ইউনূস সাহেবকে এখনো মনে করে যে ইউনূস সাহেব কোনো বিকল্প নাই। বিকল্প বলতে এটাই বোঝাচ্ছে যে মানুষ চাচ্ছে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে। এত রক্তপাতের প্রতি একটা ব্যর্থতা দেওয়া যেতে পারে না, দেবও না। আমরা মনে করি ইউনূস সাহেবকে সামনে রেখেও যদি একটি বিপ্লবী জাতীয় সরকার যদি করা হয়, এবং তার আগে এই ইউনূস যে ওয়াকারদেরকে গ্রেফতার করা শক্ত হাতে, সে যেই দলে হোক তাকে, এই যে ফজলদেরকে গ্রেফতার করা, বিএনপির মধ্যে যেরকম রড লোকগুলো বসে আছে তাদেরকে গ্রেফতার করা, সে আমার দল হোক, আপনার দল হোক, এই যে সাংবাদিক হোক কিংবা পেশাদারি হোক, সকলকে চায়। এখন আমাদের দেশের এখন ডিবি যদি চায়, এনএসআই যদি চায়, এরা সবই করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই এরা তো ভূত, যেই সরষা দিয়ে ভূত তাড়াবেন সে সরষা ভূত বসে রয়েছে। কাজে ইউনূস সাহেবের বিকল্প এখন আমরা খুঁজে পাই নাই। এখন আমি তো বলতেই পারি যে ভাই আমি তো প্রবাসী সরকার প্রেসিডেন্ট ছিলাম, আবার দায়িত্ব নিলাম, এটাও তো 10 বছরের মেয়াদি আমরা চিন্তা করছিলাম। আমার কথা হলো, আপনি জ্যাকব নিউটন ভাই, আপনি অনেক চেষ্টা করতেছেন, আপনি জনমত তৈরি করতেছেন, আপনার দল হইলো বাংলাদেশ। এখন বাংলাদেশের যদি সমগ্র জনগণ যদি মনে করে যে পুরনো ধারার যারা নাকি এই যে দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে, মন্ত্রিত্ব, এমপিত্ব, এইগুলো আর যেন আর না হয়, মানুষ এটাই চায়। হ্যাঁ, তবে কে জামাত করুক, কে সত্যিকারে আওয়ামী লীগ, অনেক অনেক আওয়ামী লীগ এখন তারা সরে আসছে, অনেক সাধারণ আওয়ামী লীগও তারা এই বলে আমরা এই আওয়ামী লীগ চাই নাই। কাজেই প্রত্যেকটা দলের সাধারণ কর্মীরা কিন্তু দুর্নীতিবাজ না, তারা অন্ধের মতো অনুসরণ করে। তো কাজে আমার প্রশ্নটা হয়েছে যে আজকে আমাদের এই আন্দোলনটাকে অব্যাহত রাখতে হবে, ইউনূস সাহেবকে আরো একটু সুযোগ দেই, কিন্তু আমাদের মূল স্পিরিটটা ধরে রাখতে হবে। এই ফদাদের দিয়ে আমাদের কোন প্রত্যাশা নেই। এরা যতই ভারত বিরোধিতা মানে 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 মুখোশ, এটা বিএনপি কে ব্যবহার করার চেষ্টা করে, আসলে তারা ভারতের লোক। কাজেই আজকে এটাই আমাদের শিক্ষা হোক যে আমরা আশাবাদী থাকবো, ভারতীয় আগ্রাসনকে রুখবো, এবং আমরাই বিকল্প, জনগণই বিকল্প। ধন্যবাদ। ডক্টর নওশের এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আজকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার গলা ভাঙ্গা অনেকগুলো কথা আমি বলতে চাচ্ছি, তাও আজকের আর মনে হয় সম্ভব হবে না। ইনশাল্লাহ মামুন ভাই, কালকে আপনার সাথে আবার কথা হবে। নওশের ভাই, অন্য একদিন আমি আর আপনি অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা দুজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু সামারাইজ করার চেষ্টা করি, আপনারা সাথে থাকতে চাইলে আমার সাথে থাকতে পারেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো আজকের। অনেকে আমাকে বলেছে ফজলুর রহমানকে নিয়ে আমি শো করা মানে তাকে আরো প্রমোট করা, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, ক্যান্সার, বাংলাদেশের ভিতরে যতগুলো ক্যান্সার আছে তার ভিতরে এখন আপনারা বলতে পারবেন না 25টা ক্যান্সারের ভিতরে 24টা আছে এবং ফজলু হয়েছে অন্য আর একটা ক্যান্সার। এটাকে সরাতে হবে। এই ক্যান্সারদেরকে নিয়ে যদি আমরা কথা না বলি, অনেকে ফজাকে বলে সে ফজু পাগলা, সে মোটেও পাগল না, সে পাগলের অভিনয় করে, সে দেশপ্রেমিকের অভিনয় করে, সে মুক্তিযুদ্ধের অভিনয় করে, সে চেতনার অভিনয় করে। সত্যিকার অর্থে সে না পাগল, না মুক্তিযোদ্ধা, না চেতনাধারী, না দেশপ্রেমিক। সে ছিল মুজিব বাহিনীর এক লেজ কাটা কুত্তা, যার আলটিমেট উদ্দেশ্য একটা, ভারতের স্বার্থ রক্ষা করা, যে কোনো মূল্যে ভারতের অস্তিত্বকে, বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে বাংলাদেশকে ভারতের আওতার মধ্যে নিয়ে আসা ফজলুর একমাত্র উদ্দেশ্য এটা। আর এই মুহূর্তে ফজলু যা কিছু করছে, এ করার উদ্দেশ্য একটা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে একটা অল্টারনেট প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যে প্ল্যাটফর্মে তারা রাজনীতি করতে পারবে, যে প্ল্যাটফর্মে বসে তারা কথা বলতে পারবে। এই মুহূর্তে ফজলু যেসব কাজ কারবার করছে তার একমাত্র উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করা। শুধু কি ফজার সাথে গোলাম ময়লা রনি আছে, ফজার সাথে রুমিন ফারহানা আছে, আরো কিছু লোকজন আছে, গয়েশ্বর রায়, গোরখোদক আব্বাস, বিএনপির শাউয়া, আব্দুল আওয়াল মিন্টু, এরা তো সব একই পালের গরু। তো দর্শকবৃন্দ, ফজলুর রহমানের মতো লোকজনদের পিছনে যারা আজকে সাপোর্ট করছে, এদেরকে বিএনপি মনে করার বা এদেরকে দেশপ্রেমিক মনে করার কোনো কারণ নাই। এরা দেশপ্রেমিক না। ফজা বলে না যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। ফজা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই। ফজা আন্দোলন করেছে তার দলের অন্য নেতাদের বিরুদ্ধে। হাসিনা কেন তাকে প্রধানমন্ত্রী বানায় নাই, বড় মন্ত্রী বানায় নাই, কিশোরগঞ্জের পুরো দায়িত্ব তাকে দেয় নাই।
ফজা বিএনপিতে আসছে জিয়ার প্রতি বশ্যতা স্বীকার কইরা না, জিয়ার অবদানকে স্বীকার কইরা নিয়ে না, বেগম জিয়ার অবদানকে মাইনা নিয়ে না। জিয়া ফজা বিএনপিতে জয়েন করছে আওয়ামী লীগের রাগায় দেওয়ার জন্য। আমারে পজিশন দেওয়া নয়, আমি বিএনপিতে আসছি, তোমাদের এখন সুযোগ দিলাম, আমারে যদি আবার সঠিক জায়গায় ফিরে আনাও আমি বিএনপিরে কবরের মধ্যে ঢুকাইয়া দেব। ফজা এই মুহূর্তে যা কিছু করছে বিএনপিকে কবরের ভিতরে ঢুকানোর জন্য। ফজা এর বাইরে আর কোনো কাজ করতে পারে না। যেই মানুষ তার যোগ্যতা নিয়ে এত গর্ব করে, এত বড়াই করে, সেই লোক ওই গামসালা সিদ্দিকির পিছে যায় রাজনীতি করতে। দ্যাট ইজ হিজ ক্লাস, দ্যাট ইজ হিজ স্ট্যাটাস, দ্যাট ইজ হিজ ভিশন। এ ধরনের গাধা, এ ধরনের ইডিয়েট আমরা যে যাকে যা কিছু বলি না কেন, সে ভারতের প্রতি যে আনুগত্য দেখিয়েছে, উবান তাকে যা শিখিয়েছে, উবানের মুতের গন্ধ তার মুখের মধ্যে আছে, উবানের পেশাবের গন্ধ তার ব্রেইনের মধ্যে আছে, সে উবানের কথার বাইরে যায় নাই, এখনো যাবে না। কবরে যেদিন যাবে ইন্নালিল্লাহ পড়া বাদ দিয়া সে সারে জাহাজে আচ্ছা গান গাইবে আর কবরে ঢুকবে। দর্শক বিন্দু, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 10টায় আব্দুল্লাহ আল মামুন তার আমরাই বিকল্প নিয়ে কথা বলবে। ওনার অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন। আপনাদের সাথে আমার আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময়। আপনারা দেখলেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ফজলুর রহমান মূলত কি, ফজলুর রহমানকে কারা মাঠে নামিয়েছে, ফজলুর রহমানকে কারা নিয়ন্ত্রণ করছে। আমি এখানে আগেও বলেছিলাম ফজলুর রহমান আর ফজলুর রহমানের ভিতরে নেই। ফজলুর রহমানদের মতো যারা আওয়ামী লীগের রক্ত তাদের ভিতরে আছে, তারা প্রত্যেকে কিন্তু আমি বলবো সমস্যার মধ্যে রয়েছে, প্রত্যেকের বিতর্কের মধ্যে রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই রবীন্দ্র রানা তার বাবা আওয়ামী লীগ করতো, আবুর আহমেদ সেও ছাত্রলীগ করতো, এই ফজলুর রহমান সেও ছাত্রলীগ করতো। অর্থাৎ যারা ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু পূর্ব জড়িত ছিল, তারাই কিন্তু দেশে এই বিশৃঙ্খলাগুলো করেছে বা করতেছে। আর তাদেরকে একটা গুরুত্ব মাথাটা নিয়েছে, এটা কিন্তু বোঝার আর বাকি নেই। তারেক রহমান যেহেতু বহিষ্কার করেছেন, কেন তাকে বহিষ্কার 3 মাসের জন্য করা হয়েছে। একটা স্থায়ী বহিষ্কার জনগণ চেয়েছিল, তারা সেটাই করা দরকার ছিল, কারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো কি করবে না করবে সেটা আসলে দেখার বিষয় না। তবে এতটুকু বিএনপি বুঝতে হবে যে বিএনপির কিছু নেতা এখন আর তারা বিএনপির নেতা নয়, তারা আওয়ামী লীগের ভূমিকা পালন করছে একটা নির্দিষ্ট দেশের তবাদারির মাধ্যমে। এটা বিএনপির বুঝতে হবে এবং সেগুলোকে কিছু বের করতে হবে। আর না হয় কিন্তু ফজলুর রহমানের মতো তারাও বিএনপির আরো অনেক বড় বড় ক্ষতি করবে।